Assalamu alaikum and good day dear students. Welcome to my online class. Honors দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা কনসেপচুয়াল ইস্যু নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি এইচআরএম ইমপ্লিকেশন, ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা এবং এইচআরএম এর কার্যাবলী অর্থাৎ ফাংশনসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা সোউট অ্যানালাইসিস দেখব এবং রেস্ট অফ দ্য পার্ট অফ ফাংশনস এবং ফাংশনসের যেগুলো বাকি ছিল এবং অন্যান্য কয়েকটা টপিক দেখার চেষ্টা করব। সো লেটস বিগিন। সো এইগুলো আমরা কভার করেছি। দেন আমরা ফাংশনস শুরু করেছিলাম, ফাংশনস আমাদের হয়ে গিয়েছে। ফাংশনস হয়ে দেন হচ্ছে আমরা এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস নিয়ে কথা বলেছিলাম। ফাইনালি আজকে আমরা যেটা করব যে ফাংশনসের রেস্ট অফ দ্য পার্ট যে সেগমেন্টগুলো রয়েছে, অল্প কিছু আলোচনা রয়েছে, সেগুলো আলোচনা করব। একটা অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, লাইক এইটা যে ধরনের অর্গানাইজেশন, সার্ভিস ওরিয়েন্টেড হোক, ম্যানুফ্যাকচারিং হোক বা ট্রেডিং হোক, যে কোনো ধরনের অর্গানাইজেশন হোক, সেখানে কয়েকটা ডিপার্টমেন্ট অবশ্যই থাকতে হবে। লাইক ফিন্যান্স ডিপার্টমেন্ট থাকতে হবে একটা অর্গানাইজেশনে। আমরা যেটা দেখি যে অবশ্যই ফিন্যান্স ডিপার্টমেন্ট থাকে। দেন হচ্ছে ফিন্যান্স ডিপার্টমেন্টে ফিন্যান্সের স্পেশাল অর্থাৎ অথবা যে গ্র্যাজুয়েটগুলো ফিন্যান্স থেকে বিবিএমবিএ করে বের হয়েছে, ফিন্যান্স গ্র্যাজুয়েট দরকার। সো ফিন্যান্স ডিপার্টমেন্টে ফিন্যান্সের পার্সন বা ফিন্যান্স ব্যাকগ্রাউন্ডের পার্সন লাগবে। দেন হচ্ছে অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড, অ্যাকাউন্টস থেকে যারা পড়াশোনা করেছে বা সিএ প্রফেশনাল ডিগ্রি নিয়েছে, সিএমএ কোর্স করেছে, সার্টিফাইড অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা, তাদেরকে প্রায়োরিটি দেওয়া যেতে পারে। এরপরে যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ যেটা বোথ হচ্ছে যে প্রোডাকশন রিলেটেড যে পার্সন গুলো ম্যানুফ্যাকচারিং এ, ইঞ্জিনিয়ারও লাগবে, আদার্স পিপলও লাগবে, যারা মেশিন অপারেট করবে তাদেরও লাগবে। সো এরপরে যেটা হচ্ছে যে ফাইনালি যখন আমরা যেটা হোক, যদি সে ম্যানুফ্যাকচারিং হয়, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর পর মার্কেটিং ডিপার্টমেন্ট কি করবে, ওই যে পণ্যটাকে ফাইনালি একটা পণ্য উৎপাদন করা হয় কনজিউমারকে সার্ভ করার জন্য। তো ফাইনালি যখন কনজিউমারকে সার্ভ করার জন্য পণ্যটা কনজিউমারকে যেন জানানো হয়, অর্থাৎ কনজিউমার যেন জানতে পারে তার রিকোয়ারমেন্ট, অর্থাৎ তার যে পণ্যের চাহিদা ছিল সেটা মার্কেটে আছে, এই ইনফরমেশনটা কনজিউমারকে সরবরাহ কনজিউমারকে দেয়া এবং হচ্ছে তাকে কি বিভিন্নভাবে প্রোডাক্টের ক্ষেত্রে ইন্টারেস্টেড করা, এই কাজটা করবে মার্কেটিং ডিপার্টমেন্ট। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের মার্কেটিং এ যারা ভালো জানে, মার্কেটিং করতে পারে, যাদের ব্যাকগ্রাউন্ড মার্কেটিং, সেই রকম পার্সন লাগবে। এরপরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ পণ্যের চাহিদা বাজারে আমরা দেখেছি গ্লোবালাইজেশনের কারণে প্রতিনিয়ত ডিমান্ড কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো সো ডিমান্ড চেঞ্জ হলে, রিকোয়ারমেন্ট চেঞ্জ হলে, কনজিউমার চয়েসেস চেঞ্জ হচ্ছে। তো এই অনুযায়ী কোম্পানি যদি সার্ভাইভ করতে চায়, কোম্পানি যদি ভালো করতে চায়, সেক্ষেত্রে যেটা হচ্ছে আর&ডি লাগবে, একটা বেস্ট আর&ডি লাগবে। তো আর&ডিতে যারা এই ফরকাস্টিং করতে পারবে এবং ডিমান্ড ট্রেন্ডকে অ্যানালাইসিস করতে পারবে,
সেই ধরনের পার্সনগুলোকে কি করতে হবে, রিক্রুইট করতে হবে, যেন প্রতিষ্ঠান কি করবে, সার্ভ করবে। আর এই যে এই টোটাল যে কার্যক্রমগুলো, এগুলো 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 মেইনলি কারা করে, এইচআর, মেইনলি কারা করে, এইচআর। তাহলে এই একটা ডিপার্টমেন্ট, এখানে মজার বিষয়টা দেখো যে এতগুলো ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে পার্সনের নেচার আলাদা, অ্যাক্টিভিটিস আলাদা, এবং কন্ট্রিবিউশন আলাদা, রোল আলাদা। তো এত ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ডের পার্সন, শুধু কি আমরা যদি শুধু এইচআর কে দায়িত্ব দেই, দেন এটা কি সাফিসিয়েন্ট হবে? শুধু আমরা এইচআর কে বললাম তুমি ফিন্যান্সের জন্য নিয়ে আসো, তুমি অ্যাকাউন্টস এর জন্য নিয়ে আসো, তুমি ম্যানুফ্যাকচারিং এর জন্য নিয়ে আসো, তুমি মার্কেটিং এর জন্য নিয়ে আসো, তুমি আর&ডি এর জন্য নিয়ে আসো, এটা কি লজিক্যাল? আই থিঙ্ক যদি এইচআর কি করতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কি করতে পারে, লোকগুলোকে নিয়ে আসতে পারে। কিন্তু এই যে যেই ডিপার্টমেন্টগুলো রয়েছে, এই সব ডিপার্টমেন্ট গুলোতে এইচআর একেবারে কোয়ালিফাইড, ফিন্যান্সে কোয়ালিফাইড, অ্যাকাউন্টসে কোয়ালিফাইড, ম্যানুফ্যাকচারিং এ কোয়ালিফাইড, মার্কেটিং এ কোয়ালিফাইড, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কোয়ালিফাইড লোক দেয়া কি শুধু এইচআর এর দায়িত্ব? আমার মনে হয় শুধু এইচআর এর পক্ষে এগুলো করা সম্ভব না। শুধু এইচআর চাইলেই ফিন্যান্সের লোক নিয়ে আসতে পারে, বাট ফিন্যান্স যেই কাজের জন্য লোক চাচ্ছে সেটা কিন্তু ফিন্যান্স ডিপার্টমেন্ট জানে, অ্যাকাউন্ট যেই কাজের জন্য লোক চাচ্ছে সেটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট জানে, ম্যানুফ্যাকচারিং যেই পারপাজে তাদের পার্সন রিকোয়ারমেন্ট রয়েছে সেটা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট জানে, এবং মার্কেটিং ডিপার্টমেন্ট একজন ক্যান্ডিডেটের কাছে কোন কোয়ালিটিগুলো এক্সপেক্ট করে, কোন কোয়ালিটিগুলো তারা চাইছে, সেটা পার্টিকুলারলি মার্কেটিং ডিপার্টমেন্টের যে হেড বা যে চাইছে সেই জানে। আর&ডির জন্য কোন অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডকে রিলেট করতে পারি, আমরা ফিন্যান্স একজন গ্র্যাজুয়েটকে নিয়ে আসতে পারি, অ্যাকাউন্টস থেকে বিবিএমবিএ করা লোক নিয়ে আসতে পারি, অর্থাৎ বুয়েট থেকে বিএস করা ক্যান্ডিডেট নিয়ে আসা যেতে পারে, মার্কেটিং এর যারা এমবিএ বিবিএ করেছে তাদেরকে নিয়ে আসা যেতে পারে। কিন্তু বেসিক্যালি অর্গানাইজেশন যখন কোনো লোক চায় তখন মার্কেটিং এর মধ্যে পার্টিকুলার কাজের জন্য চায়, এবং এই কাজের জন্য আসলে পার্সনটা ফিট কিনা সেটা শুধু এইচআর জাস্টিফিকেশন করলেই সম্ভব না। সেটা কি করতে হবে, ফিন্যান্সের জন্য কি করতে, যখন ফিন্যান্সের জন্য আমরা রিক্রুটিং করব, লাইক ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম যে বিবিএমবিএ, বা অথবা যদি একেবারে স্পেশালাইজড বা একেবারে ফিন্যান্স ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হলো, বা অ্যাকাউন্টস এর ক্ষেত্রে আমরা যদি প্রফেশনাল ডিগ্রি দিতে চাই দিতে পারি। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে একটা যেটা হয় যে অনেক ক্ষেত্রে ইনিশিয়াল ভাইবা নেওয়া হয়, রিটেন টেস্ট নেওয়া হয়, টেস্ট ক্যাটাগরি ডিফারেন্ট টেস্ট ক্যাটাগরি রয়েছে। সো এখানে যেটা ফাইনালি যেটা হয় যে যখন ফাইনালি এইচআর তো ব্যাকগ্রাউন্ড অনুযায়ী লোকটাকে নিয়ে আসবে, 5 জন নিয়ে আসলো বা 10 জন নিয়ে আসলো, সে এইচআর হাজার হাজার বা হাজার হাজার গ্র্যাজুয়েটদের কাছ থেকে 10 জন ফিন্যান্সের লোক নিয়ে আসলো, বা 10 জন কম্পিটেড ক্যান্ডিডেট নিয়ে আসলো। দেন হচ্ছে কি করতে পারে, 5 জনের বা 3 জনের টিম থাকতে পারে। একটা হচ্ছে যে এইচআর থেকে একজন থাকতে পারে, ফিন্যান্সের হেড থাকতে পারে, এবং হচ্ছে যে অর্থাৎ ডিভিশনাল হেড যারা হচ্ছে লাইন ম্যানেজার, যার হচ্ছে পার্সনটা লাগবে সে থাকতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হবে যে এইচআর রইলো, ফিন্যান্সের হেড রইলো, বা কোম্পানি ম্যানেজমেন্ট থেকে থাকতে পারে। তো সব মিলিয়ে যখন একটা টিম করা হবে এবং 10 জন পটেনশিয়াল ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেটের কাছ থেকে ফিন্যান্সের যে লাইন ম্যানেজার আছে সে যখন সে কি করবে, তার যোগ্য ক্যান্ডিডেটটা বাছাই করে নিবে। তো এই ক্ষেত্রে যেটা হলো যে ফিন্যান্সেরও কন্ট্রিবিউশন রইলো, ম্যানেজমেন্টেরও কন্ট্রিবিউশন রইলো, এইচআরেরও কন্ট্রিবিউশন রইলো, এবং কোম্পানি কি করলো, একজন বেস্ট এইচআর রিক্রুইট করতে পারলো। আরেকটা যেটা হতে পারে যে এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে এভরিওয়ান ক্যান কন্ট্রিবিউট টু এইচআর, সবাই কি করতে পারে, এইচআর এ কন্ট্রিবিউট করতে পারে।
দেন হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস রিক্রুটমেন্ট কেসগুলো কালেকটিভলি হয়, অর্থাৎ সম্মিলিতভাবেই হয়। অর্থাৎ আমি এতক্ষণ তোমাদেরকে যেটা বললাম যে অর্থাৎ এইচআরএম কার্যক্রম যেটা রয়েছে যে এটা প্রত্যেক ম্যানেজারেরই দায়িত্ব। শুধু এইচআর ম্যানেজার করবে বিষয়টা এইরকম না। অর্থাৎ শুধু ফিনান্স ম্যানেজার করবে, শুধু অ্যাকাউন্টস ম্যানেজার করবে বা শুধু মার্কেটিং ম্যানেজার করবে, এটা আমরা শুধু তাদের দায়িত্ব দিলেই শুধু অর্থাৎ কম্বাইনলি করতে হবে। এখানে ফিনান্স ম্যানেজারের কন্ট্রিবিউশন লাগবে, এইচআর ম্যানেজারের কন্ট্রিবিউশন লাগবে, অ্যাকাউন্টস ম্যানেজারের কন্ট্রিবিউশন লাগবে, রিলেটেড অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এ আমি যদি ম্যানুফ্যাকচারিং এ একজন ইঞ্জিনিয়ারকে হায়ার করতে চাই তাহলে কি করতে হবে, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টেরও কনসেন্ট লাগবে, ম্যানেজার তাদেরও অপিনিয়ন লাগবে, তাদেরকেও কি করতে হবে এইচআরটাকে মোটামুটি তার যে এক্সপিরিয়েন্স এবং বিষয়গুলো সম্পর্কে তাদেরও আইডিয়া থাকতে হবে। আদারওয়াইজ শুধু যদি এইচআর করে, শুধু যদি এইচআর রিক্রুটমেন্ট করে একজনকে দেয়, তো সেই ক্ষেত্রে কনসার্ন ডিপার্টমেন্ট ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং ওরা বলতে পারে যে এইচআর আমাদের জন্য ভালো এইচআর হয়নি, অর্থাৎ তখন কিন্তু এইচআর কে ব্লেম করতে পারে। তো এই ক্ষেত্রে যেটা করতে পারে যে যদি ওভারঅল কন্ট্রিবিউশন হয়, এই ক্ষেত্রে ওভারঅল কন্ট্রিবিউশন হলে বেস্ট এইচআরটা পাওয়া যাচ্ছে এবং হচ্ছে কোনো কমপ্লেইনিং ইস্যু থাকে না, কোনো ব্লেমিং ইস্যু থাকে না, তাহলে এইচআরএম কে আমরা হচ্ছে প্রত্যেক ম্যানেজারের জব হিসাবে সার্টিফাইড করতে পারি, প্রত্যেক ম্যানেজারের জব হিসাবে ধরতে পারি, শুধু এইচআর ম্যানেজারের জব না। এবং হচ্ছে প্রত্যেকেই কি করতে পারে, এইচআরএম এ কন্ট্রিবিউট করতে পারে, প্রত্যেকেই কি করতে পারে, তাদের পার্টিসিপেট করতে পারে এইচআর সিলেকশনের ক্ষেত্রে। তো এইটা একটা ইস্যু ছিল, তোমাদের কোশ্চেন আছে যে মানব সম্পদ ব্যবস্থাপনা শুধু কি মানব সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব নাকি অন্যান্য ম্যানেজারেরও দায়িত্ব রয়েছে, একক দায়িত্ব কিনা। তো এক্সপ্লেইন একটা কোশ্চেন আসে, তো তোমরা আই হোপ যে বিষয়টা বুঝতে পেরেছো, দেন খুব প্রপারলি আনসার করতে পারবে। সো এখন যেটা দিব তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, এটা হচ্ছে যে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে আমরা এইচআরএম এবং পার্সোনাল ম্যানেজমেন্ট, এইচআরএম এবং পার্সোনাল ম্যানেজমেন্টের মধ্যে তোমরা ডিফারেন্সটা করে আসবে। এই কোশ্চেনটাও তোমাদের আসে, এইচআরএম কি, পার্সোনাল ম্যানেজমেন্ট কি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে আমি তোমাদেরকে একটু কনসেপ্ট শেয়ার করতে পারি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তোমাদেরকে আগে বলেছি, ফাংশনগুলো তোমাদেরকে আগে বলেছি। এটা কি অর্থাৎ হোল এরিয়া অফ দি অর্গানাইজেশনের সামগ্রিক এরিয়ায় কি করে এইচআরএম তার তার কি কন্ট্রিবিউশন করে, অর্থাৎ তার রোল প্লে করে। আর পার্সোনাল ম্যানেজমেন্ট হচ্ছে হোল অর্গানাইজেশনের মধ্যে স্মল একটা পার্ট, অর্থাৎ ছোট একটা পার্টের মধ্যে তার কন্ট্রিবিউশন প্লে করে। ফর এক্সাম্পল, তোমরা অর্গানাইজেশনের তিনটা লেয়ার দেখেছো, একটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট, বা আমরা এটা টপ লেভেল ম্যানেজমেন্টকে বলতে পারি সিনিয়র ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে সেকেন্ড যেটা মিডল লেভেল ম্যানেজমেন্ট। এরপরে যেটা হচ্ছে অপারেশনাল ম্যানেজমেন্ট বা ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট আমরা বলতে পারি। দেন সিনিয়র আগে যেটা ছিল যে পার্সোনাল ম্যানেজমেন্ট বলতে আমরা শুধু অপারেশনাল বা ফার্স্ট লেভেল যেটা আছে সেই এইচআর গুলোকে কন্ট্রোল করা, অর্থাৎ যারা শুধু অর্থাৎ এইখানে ম্যানেজমেন্টকে কন্ট্রোল করা হয় না, অর্থাৎ ম্যানেজমেন্টকে আলাদা হিসেবে কাউন্ট করা হয়। যারা অপারেশনে রয়েছে, যারা ম্যানুফ্যাকচারিং এর দায়িত্বে রয়েছে, তাদেরকেই শুধু কি করা হয়, কন্ট্রোল করা হয়। সো এইটা হচ্ছে একটা ন্যারো পার্সপেক্টিভ, একটা স্মল পার্সপেক্টিভ, একটা ক্ষুদ্র পরিসরে কি করা হয়, পার্সোনাল ম্যানেজমেন্ট করা হয়। লাইক তোমরা দেখে থাকবে ফ্যাক্টরিতে পার্সোনাল ম্যানেজমেন্ট কি, ফ্যাক্টরিতে যারা ওয়ার্কার রয়েছে তাদের প্রিভিয়াসলি কি করা হতো, একটা খাতায় ফ্যাক্টরিতে যে ওয়ার্কার গুলো রয়েছে তাদের হাজিরা, তাদের লেট এবং হচ্ছে তাদের আদার্স অ্যাক্টিভিটিস গুলো কি করা হতো, ইনক্লুড করা হতো, এবং পার্সোনাল ম্যানেজমেন্টে কয়েকজন পার্সন থাকতো।
কিন্তু এটা এটা কি ছিল, শুধু ওই ফ্যাক্টরি পিপলদের জন্যই ছিল, বা ম্যানুফ্যাকচারিং রিলেটেড ফার্স্ট লাইন ম্যানেজার যারা রয়েছে তাদের জন্যই ছিল। কিন্তু একটা অর্গানাইজেশনে বেসিক্যালি সবাই কিন্তু সবাই কন্ট্রিবিউটর, সবাই আমরা অর্গানাইজেশন এইচআরএম এর পার্সপেক্টিভে কি, যে আমরা এটাকে পিপল সবাই কন্ট্রিবিউটর, একেবারে সিইও থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে যে মেশিন অপারেট করছে সবাই কি করছে, একটা পারপাস অর্থাৎ অর্গানাইজেশনের মিশন ভিশনকে অ্যাচিভ করার জন্য জব করছে, অ্যাচিভ করার জন্য কাজ করছে। তো যদি অ্যাচিভ করার জন্য কাজ করে থাকে তাহলে সবাই কিন্তু কন্ট্রিবিউটর, আর সবাই যদি কন্ট্রিবিউটর হয় তাহলে যেইভাবে আমরা একজন ফ্যাক্টরিতে তার তার অ্যাসেসমেন্ট করছি, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসেসমেন্ট মিড লেভেল ম্যানেজমেন্ট, টপ লেভেল ম্যানেজমেন্ট সবারই হওয়া উচিত। তো এই এইচআরএমটা হচ্ছে ভাস্ট কনসেপ্ট, অর্থাৎ এইটার আওতা হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট থেকে শুরু, সিনিয়র ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট এবং সবাই সিইও থেকে সবাইকেই কি করা হয়, এইচআরএম এর আওতায় অ্যাপ্রাইজাল করা হয় এবং হচ্ছে সবাইকে নিয়ে চিন্তা করা হয়, সবাইকে নিয়ে কাজ করা হয়। আর পার্সোনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এইটার আওতা কি সীমিত, শুধু ফার্স্ট লাইন মানে ফার্স্ট লাইন যারা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করা হয়। সো এবং তোমরা দেখতে পাচ্ছ যে একটার আওতা বড়, একটার আওতা সীমিত, এইভাবে হচ্ছে কার্যক্রমের ব্যাপার আসবে এবং হচ্ছে গোলের ব্যাপার আসবে, এবং এইভাবে কি করবে তোমরা বিভিন্ন পয়েন্ট আকারে ডিফারেন্স গুলো বাসায় করে ফেলবে এবং নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাকে দেখাবে। সো এইটা হোমওয়ার্ক রইলো। দেন আমরা হচ্ছে পরের টপিকে চলে যাই। পরের টপিকে আমরা দেখবো হচ্ছে সোট অ্যানালাইসিস। সোট অ্যানালাইসিস হচ্ছে একটা স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস। এখানে সাধারণত অর্গানাইজেশনের স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস এবং থ্রেডস গুলো দেখা হয়। বেসিক্যালি একটা অর্গানাইজেশনের কি কি থাকতে পারে, বিভিন্ন স্ট্রেংথস এরিয়া থাকতে পারে যেগুলো কি করতে পারে, অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। এবং কি থাকতে পারে, প্রত্যেক অর্গানাইজেশনেরই কিছু লিমিটেশনস রয়েছে, কিছু উইকনেসেস রয়েছে যেগুলো অর্গানাইজেশনকে কি করে পিছিয়ে দেয়, অর্থাৎ তাদের কম্পিটিটর থেকে পিছিয়ে দেয়। আর আমরা কি দেখতে পাই যে প্রত্যেক অর্গানাইজেশনের কিছু অপরচুনিটিস রয়েছে, যদি সেইগুলো সে প্রপারলি ইউটিলাইজ করতে পারে তাহলে কি তার তার যে মিশন ভিশন অ্যাচিভ করা সহজ হয়। এবং এরপরে যেটা হচ্ছে যে প্রত্যেক অর্গানাইজেশনেরই কিছু থ্রেড থাকে, অর্থাৎ সেই থ্রেডগুলোকে কি করতে হয়, তাকে অ্যাভয়েড করে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হয়। সো এই বিষয়গুলোই আমরা দেখব। সো তোমরা এখন এই যে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি সোট অ্যানালাইসিসের, দেন আমরা চলো স্ট্রেংথস গুলো একটু পড়ে ফেলি। স্ট্রেংথস গুলো কিভাবে, ফার্স্ট আমরা স্ট্রেংথ দেখতে পাচ্ছি যে থিংস ইওর কোম্পানি ডাজ ওয়েল, অর্থাৎ যেই কাজগুলো কোম্পানি ভালো করতে পারে। লাইক আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, যে ওয়ালটন, ওয়ালটন কি করছে এখন, ইলেকট্রনিক পণ্যগুলো ভালো তৈরি করছে। তো ওয়ালটন যখন একটা পণ্য ভালো তৈরি করে তো ইলেকট্রনিক পণ্য, তাহলে এইটা কি ওয়ালটনের স্ট্রেংথ, ইলেকট্রনিক পণ্য কি স্ট্রেংথ। এবং এবং দেখবে যে তোমরা এরপরে যদি আমরা বলি যে এসিআই, এসিআই কোম্পানি, এসিআই কোম্পানির কিন্তু অনেকগুলো ফাংশনস রয়েছে। লাইক ওরা হচ্ছে কনজিউমার গুডস থেকে শুরু করে, এবার রিসেন্টলি যেটা হচ্ছে যে ওরা তো এসিআই হচ্ছে অথরাইজ, ইয়ামাহার অথরাইজ ডিস্ট্রিবিউটর। সো এইভাবে এখন ওরা ইলেকট্রনিক এবং হচ্ছে অটোমোবাইলের দিকে যাচ্ছে। তো বেসিক্যালি অটোমোবাইলের দিকে ওরা কিন্তু যাচ্ছে, কিন্তু ওদের স্ট্যান্ডটা কিন্তু কনজিউমার গুডসে, ওদের স্ট্যান্ডটা কনজিউমার গুডসে। সো এইখানে যেটা যেটা করতে হবে, যে কনজিউমার গুডস এর ক্ষেত্রে যদি আমি কয়েকটা কোম্পানির নাম বলি তাহলে কি করতে হবে, এসিআই কে বলতে হবে। ফার্স্ট আমাকে কাউন্ট করতে হবে কি, এসিআই কে কাউন্ট করতে হবে। এরপরে সে ধরো আমরা যদি ফুড কোম্পানি বলি, যারা ফুড সার্ভ করে, এগ্রো এগ্রো গুডস সার্ভ করে, তো সেই ক্ষেত্রে এগ্রো গুডস এর ক্ষেত্রে খুব ভালো করছে কি প্রাণ, প্রাণের নামটা আমরা আগে বলতে পারি। এছাড়া স্কয়ার, এগ্রো গুডস এর ক্ষেত্রে খুব ট্রাস্টেড একটা নাম কি, স্কয়ার, স্কয়ার লিমিটেড।
তাহলে এইভাবে কি থাকে যে প্রত্যেকটা কোম্পানির কিছু থিং থাকে যেগুলো খুব ভালো করে। যেমন আমরা যদি ফার্মাসিউটিক্যাল বলি তাহলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এবং ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে স্কোয়ারও কি অনেক ভালো করছে। সো এইভাবে দেখতে হবে যে কোম্পানির স্ট্রেংথ কোনটা, এবং সেই স্ট্রেংথ অনুযায়ী কিন্তু সেই কোম্পানিগুলো সেই সেই কাজগুলোতে সেরা, এবং সেখানে তারা সাধারণত কি তাদেরকে বিট করার মতো এবং মার্কেট লিডার থাকে। আরেকটা এক্সাম্পল দিতে পারি, লাইক ধরো টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে। টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সবচেয়ে ভালো নেটওয়ার্ক হচ্ছে গ্রামীণ ফোনে। সবচেয়ে ভালো নেটওয়ার্ক গ্রামীণ ফোনে। থিংস ইওর কোম্পানি ডাজ ওয়েল, অর্থাৎ ভালো করছে। তাহলে এই যে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সবচেয়ে ভালো, তাহলে তার এই নেটওয়ার্কের কারণে কি সে অনেক অনেক কি পেয়েছে, গ্রাহক পেয়েছে, অনেক গ্রাহক পেয়েছে, এবং অনেক গ্রাহক পাওয়ার ফলে এখনো কি গ্রাহকগুলোকে ধরে রাখতে পেরেছে, এবং কি সে গ্রামীণ ফোন কি এখন কি মার্কেট লিডার, ইজন্ট ইট? তো এইভাবে যেটা হচ্ছে যে কোম্পানির কিছু স্পেশালাইজড বিষয় থাকে যেগুলোতে, যেটা তাদের কোর স্ট্রেংথ, কম্পিটিটিভ স্ট্রেংথ। এই হ্যাঁ, আমি যে উদাহরণটা বললাম এটা হচ্ছে সেকেন্ড টপিকের ক্ষেত্রে কাজে লাগবে। কোয়ালিটিস দ্যাট সেপারেট ইউ ফ্রম ইউর কম্পিটিটরস, যেগুলো কি করতে পারে, আলাদা করতে পারে, ইন্ডিভিজুয়াল করতে পারে। কোম্পানি কি করতে পারে, সেপারেট করতে পারে তোমাকে, ইওর কম্পিটিটর, তোমার কম্পিটিটর থেকে কি করতে পারে, আলাদা করতে পারে। সো এই যে আলাদা করার ক্ষেত্রে, যেমন জিপি হচ্ছে মার্কেট লিডার। জিপি কিন্তু এক সময় কল রেট কত হায়ার ছিল, তখন একচেটিয়া বিজনেস করেছে। এরপরে যখন কম্পিটিটর আসলো, তারপরেও কিন্তু অলরেডি সে তার সেট আপ অর্থাৎ নেটওয়ার্কের দিক থেকে অনেক স্ট্রং হওয়ায় কি করায়, অন্যান্য কোম্পানির লোভনীয় অফারও কিন্তু দেখা গেছে যে কি করতে পারছে না, অর্থাৎ তারা কনজিউমারকে নিয়ে যেতে পারছে না। অর্থাৎ গ্রামীণ কি তার তার কি করছে, নেটওয়ার্ক দিয়ে অন্যান্য অন্যান্য কম্পিটিটর থেকে অনেকটাই কি করতে পারছে, আলাদা করতে পারছে, এবং হচ্ছে তার কাস্টমারকে ধরে রাখতে পারছে। আরেকটা উদাহরণ বলা যেতে পারে অ্যাপেল, আইফোন, ওয়ান অ্যান্ড অনলি, টোটালি ইউনিক, ব্র্যান্ড কোয়ালিটি সব দিক থেকে কি ইউনিক। তো এই এই যে এই বিষয়গুলো কি করে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এই স্ট্রং জোন। অর্থাৎ দেখো কত ফোন কোম্পানি, যেমন ধরো এখন এখন আবার একটা বিষয়, নোকিয়া। নোকিয়া ফোন একসময় কি ছিল, মার্কেট লিডার ছিল। অর্থাৎ সারা অর্থাৎ সারা ওয়ার্ল্ডে কিন্তু নোকিয়ার খুব ভালো বিজনেস ছিল। এখন যেটা হচ্ছে, এখন কিন্তু নোকিয়া মার্কেটেই নেই, অর্থাৎ মার্কেট থেকে তাকে চলে যেতে হয়েছে। অর্থাৎ মার্কেট ট্রেন্ড, আর&ডি, এই বিষয়গুলো যদি প্রপারলি রিসার্চ না করা হয়, পাবলিক ডিমান্ডকে যদি কেয়ার না করা হয়, তখন কিন্তু অর্থাৎ কনজিউমার নিডসকে যদি কেয়ার না করা হয়, তাহলে কিন্তু কোম্পানির টিকে থাকা সম্ভব না। অর্থাৎ ওই যে এখন কিন্তু যে ওই যে গুণে মানে ভালো হলেই যে পচা সাবান, নামে পচা কিন্তু গুণে মানে ভালো, ওই পচা সাবান চলবে এরকম না বিষয়টা। নামটা পচা দিলে হবে না, নামটা সুন্দর একটা নাম দিতে হবে, তাহলেই হচ্ছে কনজিউমাররা এটা নেওয়ার চেষ্টা করবে। আদারওয়াইজ এখন ওই গুণ আর মান দেখিয়ে পচা সাবান বিক্রি করা যাবে না। তো এই বিষয়গুলো এইরকম আর কি, কোয়ালিটিস যেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি থাকবে, যেটা হচ্ছে যে কি করবে, অন্যদের থেকে আলাদা করবে। ইন্ডিভিজুয়াল কোয়ালিটি এনশিওর করার ক্ষেত্রে বেসিক্যালি কারা করবে, এটা করবে হচ্ছে এইচআর করতে হবে। এইচআর মেইনলি স্কিল পিপল, অর্থাৎ যাদের স্কিল রয়েছে, স্কিল পিপল, এবং হচ্ছে নলেজেবল স্টাফ। নলেজেবল স্টাফ যারা রয়েছে তারা কি করবে, বেসিক্যালি এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গুলো দেয়। তাহলে এই যে নলেজেবল স্টাফ, অর্থাৎ নলেজ ওয়ার্কার এবং এই স্কিল ওয়ার্কার, এগুলো হচ্ছে ইন্টারনাল রিসোর্সেস। লাইক আমি যদি তোমাকে কয়েকটা নাম বলি, স্টেভ জবস, এরপর মার্ক জুকারবার্গ, দেখো সব হচ্ছে পার্সন সেন্টার্ড, সব কিন্তু পার্সন। তাহলে এখন দেখো যে পার্সন একটা কোম্পানিকে থেকে কোথায় নিয়ে যায়, পার্সনের পোটেনশিয়ালিটি কত বেশি, কত বেশি। অর্থাৎ তোমরা জানো যে কম্পিউটার কি অনেক পাওয়ারফুল ডিভাইস, অনেক পাওয়ারফুল ডিভাইস হলেও কম্পিউটার কিন্তু বুদ্ধিহীন। কম্পিউটার কি
বুদ্ধিহীন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুদ্ধি দেওয়ার জন্য চেষ্টা চলছে, সেটা সেটা কিন্তু আচ্ছা এখন আমরা কম্পারিজন করি, আর মানুষের বুদ্ধির ক্ষমতা কত 10 লক্ষ গুণ বেশি। সো এখনো কি অনেক তাহলে হিউম্যানের সাথে আসলে মেশিনের কম্পেয়ার আমরা করতেই পারি না। দেন হচ্ছে পরের পয়েন্টটা হচ্ছে বেস্ট ট্যালেন্টস অ্যান্ড বেস্ট টেকনোলজি। লাইক আগের যেটা আমি বলেছিলাম যে যদি মুকেশ আম্বানি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ইফ ইউ হ্যাভ দ্য বেস্ট ট্যালেন্টস অ্যান্ড বেস্ট টেকনোলজি দেন ইউ উইল বি আনবিটেবল। অর্থাৎ তোমার যদি ভালো সবচেয়ে ভালো ট্যালেন্ট এবং টেকনোলজি থাকে তখন তুমি কি হবে, আনবিটেবল হবে, আনবিটেবল হবে। তো এই ক্ষেত্রে টেকনোলজির ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে এই জন্য কি করতে হবে, আমাদের বেস্ট ট্যালেন্ট এবং বেস্ট টেকনোলজি নিয়ে এগিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে কি মোস্ট কম্পিটিটিভ স্ট্রেংথস, অর্থাৎ একটা কোম্পানিকে খুব সহজেই একটা সুন্দর আলাদা জায়গা তৈরি করে, যেটা যেটা হচ্ছে যে কম্পিটিটরদের পক্ষে অনেকটাই তোমার কাছে বেস্ট টেকনোলজি আছে, ট্যালেন্ট আছে, এটা অন্যান্য কম্পিউটার বেস্ট টেকনোলজি আর ট্যালেন্ট ছাড়া এটা সম্ভব না, কম্পিট করা সম্ভব না। সো এগুলো ইজিলি একটা ইউনিক ডাইমেনশন অর্থাৎ কম্পিটিটিভ ডাইমেনশন কোম্পানির ক্ষেত্রে ক্রিয়েট করে। দেন হচ্ছে আমরা দেখব উইকনেসেস যেমন হচ্ছে যে কোম্পানির যেটার লিমিটেশন, যেটার হচ্ছে ল্যাক্স আছে, সমস্যা আছে। লাইক যদি আমরা বলি এসিআই বিজনেস করছে, এসিআই মেইনলি কিন্তু কনজিউমার গুডসে ওদের বিজনেসটা এস্টাবলিশড, ওরা ওরা এখন অটোমোবাইলে যাচ্ছে, এখানে কিন্তু ওদের অনেক লিমিটেশন আছে যেগুলো কি করতে হবে, ওদের ফিল আপ করতে হবে, ওদের কি করতে হবে, ফিল আপ করে দেন হচ্ছে কি করতে হবে, এগোতে হবে। এরকম বিভিন্ন ধরনের লিমিটেশন থাকে, সেই লিমিটেশন গুলো কি করতে হয়, ওভারকাম করতে হয়। এরপরে যেটা হচ্ছে থিংস ইউর কম্পিটিটরস ডু বেটার দেন ইউ, অর্থাৎ যেটা হচ্ছে যে তোমার কম্পিটিটর তোমার থেকে ভালো করতেছে সেটা করা, এটা কিন্তু অনেকটাই টাফ একটা বিষয়। লাইক গ্রামীণ ফোন, আমরা যদি গ্রামীণ ফোনের কথা বলি, গ্রামীণ ফোন নেটওয়ার্কে ভালো, তো তার যে নেটওয়ার্ক ব্যবস্থা এটা তো একদিনে হয়নি বা এক বছরে হয়নি, সেটা তো এই যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা, এই অ্যাডভান্টেজটা তো একেবারে ওভারনাইট সম্ভব না। তাহলে এখন বাংলা লিংক চাইলেই বা রবি চাইলেই কিন্তু ওইভাবে ওই একই রকম নেটওয়ার্ক দাঁড় করাতে পারে না। তো এই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। সো ওরা অনেক আগে বিজনেস করতে এসছে, ওরা কনজিউমারদের কাছে একচেটিয়া বিজনেস করে অনেক প্রফিট করে আবার ইনভেস্ট করেছে। সো এইভাবে ওরা মানে টাইম টু টাইম একটা স্টেজে চলে গেছে যেখানে যেটা কি অনেকটাই আনবিটেবল। তো এইভাবে কম্পিটিটিভ ওইটা হচ্ছে যদি উইকনেসেস গুলো কাটিয়ে ওঠা যায়। এখন যদি এমন কোনো কোম্পানি আসে যেটা ভালো করতে পারে, লাইক হচ্ছে ফার্স্ট বাংলাদেশে ফার্স্ট এটিএম বুথ ইউজ করে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ফার্স্ট ইন্ট্রোডিউস করে এটিএম বুথ কি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এটিএম বুথ কি করে ইন্ট্রোডিউস করে, অর্থাৎ ফার্স্ট মুভার, ওরা মার্কেটে ফার্স্ট মুভার এটিএম বুথ। কিন্তু এটিএম বুথে সেরা ব্যাংক কোনটা, তো তোমরা বলতে পারবে এটিএম বুথের ক্ষেত্রে সেরা ব্যাংক কোনটা? হ্যাঁ, তোমরা আই থিঙ্ক তোমরা ধরতে পেরেছো, এটিএম এর ক্ষেত্রে সবচেয়ে সেরা ব্যাংক হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। অর্থাৎ এমন কোনো ম্যাক্সিমাম জায়গায় ওদের এটিএম বুথ। ফার্স্ট শুরু করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, কিন্তু ফার্স্ট ওরা সেকেন্ড মুভার অ্যাডভান্টেজ নিয়ে, অর্থাৎ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দেখে কিন্তু তারা এমন ভাবে এটিএম বুথ দিল যে অর্থাৎ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সুবিধাগুলো কিন্তু তারা নিল, সেকেন্ড অ্যাডভান্টেজ কিন্তু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিন্তু ডাচ বাংলা ব্যাংকের কিন্তু প্রচুর ক্লায়েন্টস, এবং ক্লায়েন্টসের একমাত্র রিজন হচ্ছে এটিএম বুথ, অ্যাভেলেবেল এটিএম বুথ।
সো এইটা কিন্তু ওরা অন্যদেরকে থ্রেটিং একটা সিচুয়েশন। এখনো কোনো ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের মতো এটিএম বুথ নেই এবং ওদের কিন্তু প্রচুর ক্লায়েন্টস। সো রাতারাতি কিন্তু ওরা একটা চেঞ্জেস নিয়ে আসলো একজনকে দেখে সেকেন্ডলি। সো এইটা একটা বিষয় যে দেখে এইরকম যে যদি যে থিংস ইউর কম্পিটিটরস ডু বেটার দেন ইউ, কোনটা ভালো করতেছে ওরা বুথ নিয়ে আসলো। আর এদিক দিয়ে ডাচ বাংলা ব্যাংক বুথের যত প্রিভিলেজ ছিল সব নিয়ে নিল বুথ, অর্থাৎ সব দিকে বুথ সেট আপ করে মার্কেট থেকে হিউজ পরিমাণ কাস্টমার তার ব্যাংকে নিয়ে চলে গেল। এরপরে যেটা হচ্ছে রিসোর্স লিমিটেশন। রিসোর্স লিমিটেশনের বিষয়টা হচ্ছে কি যে অর্গানাইজেশনের ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই কিন্তু অর্থাৎ অর্থনীতির ভাষা কিন্তু রিসোর্স লিমিটেড। এই লিমিটেড রিসোর্সকেই কিন্তু কি করতে হবে, অর্থাৎ তার যে কমপ্লিট পোটেনশিয়ালিটি এবং হচ্ছে তাকে তাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, ইফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে হবে। তো রিসোর্স লিমিটেশনের ক্ষেত্রে যে অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের লিমিটেশন থাকতে পারে, তো সেই লিমিটেশনগুলো কি করতে হবে, সেটাকে লিস্ট করে স্ট্র্যাটেজিক ওয়েতে কি করতে হবে, সলভ করতে হবে। লিমিটেশন সলভ করা কিন্তু একেবারে চাইলেই এত সহজ না। যেমন ধরো একটা কোম্পানি, লাইক ধরো আমরা যদি বলি এসিআই কনজিউমার গুডসে ভালো করছে, বা যেমন এক্সিস্টিং একটা কোম্পানি ভালো করছে, তাহলে এক্সিস্টিং একটা কোম্পানি ভালো করছে, ওর ওর অলরেডি কি একটা একটা সেটআপ রয়েছে, একটা মেশিনারিজ রয়েছে যার দ্বারা সে প্রোডাকশন করছে এবং মার্কেটে দিচ্ছে। তো এটা কি ছিল, স্বাভাবিক প্রবাহ ছিল। এখন ঠিক সেম ট্র্যাকে ফুডেই একটা কোম্পানি আসছে, নতুন একটা কোম্পানি আসছে। যখন নতুন একটা কোম্পানি আসবে তখন তাদের মেশিনটা নতুন হবে, অর্থাৎ তারা যদি টেকনোলজি টেকনোলজি কি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে না। আমি আমি যদি ধরি যে অর্থাৎ এসিআই তার তার যে মেশিনারিজ গুলো ছিল, তাদের মেশিনারিজের যে এখন যারা আসবে তাদের মেশিনারিজ আপডেটেড, তাদের প্রোডাকশন আপডেটেড, এবং হচ্ছে টেকনোলজি কিন্তু আপডেটেড হলে এখন যেহেতু কম্পিটিটিভ এজ এবং চায়না এই বিষয়ে অনেক এগিয়ে। সো হচ্ছে যে আমরা আমরা হচ্ছে যে দুইটা বিষয়, আগে যেমন কোয়ালিটি বুঝতেই আমরা তোমরা এখানে একটু একটু খেয়াল করো তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো একটা সময় ছিল মানুষ মানুষ ইলেকট্রনিক্স প্রোডাক্ট বলতেই জাপানের প্রোডাক্টকে বুঝতো, অর্থাৎ কোয়ালিটি প্রোডাক্ট মানে হচ্ছে জাপানের প্রোডাক্ট। আর চায়নার প্রোডাক্টের প্রতি মানুষের খুবই নেগলিজেন্স ছিল এবং হচ্ছে খুবই অপছন্দ ছিল। চাইনিজ প্রোডাক্ট মানুষ এমনিও অপছন্দ করতো। চাইনিজ প্রোডাক্ট মানে হচ্ছে লো কোয়ালিটি আর এটা টিকবে না। সো এখন এখন দেখো, এখন মার্কেট তোমার সামনে। আই হোপ যে চাইনিজ প্রোডাক্ট জাপানিজ প্রোডাক্ট সম্পর্কে তোমরা খুব একটা শুনেছো বলে আমার মনে হয় না। তোমরা একটা নামই জানো, সনি। শুধু সনিকে তোমরা চেনো, কিন্তু বেসিক্যালি আগে একটা সময় ছিল যে চাইনিজ প্রোডাক্টে মানুষ কি করতো, ইগনোর করতো তার কোয়ালিটির কারণে। এখন যেটা হচ্ছে যে মানুষ আর কোয়ালিটির প্রতি আস্থা রাখতো কোথায়, জাপানি প্রোডাক্ট। কিন্তু জাপানি প্রোডাক্ট খুবই ভালো, এবং শুধু শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে জাপানি প্রোডাক্টের কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু ওরা ওরা কখনো কম্প্রোমাইজ করে না। সিক্স সিগমা এবং হচ্ছে ওরা টোটালি কোয়ালিটি কনসার্ন। তো এখন যে বিষয়টা হলো যে মানুষ শুধু আগে একটা প্রোডাক্ট, মানুষের পারসেপশন ছিল একটা প্রোডাক্ট আমি কিনবো, এটা লাইফ টাইম ইউজ করব, এটা কি করব, লাইফ টাইম ইউজ করব, অনেক সময় ধরে ইউজ করব। আর এখন কিন্তু মানুষের দেখো যে তার পছন্দ রুচি অভিরুচিতে চেঞ্জ এসছে, অর্থাৎ সে তার এখন মানসিক ইচ্ছাই নেই যে সে একটা প্রোডাক্টকে অনেকদিন ইউজ করবে। একটা সেলফোন সর্বোচ্চ হচ্ছে যে একটা সার্টেন টাইম পর্যন্ত ইউজ করে, এরপরে সে নিজেই কি করে, অস্বস্তি বোধ করে। আর আগে যেটা হতো যে আমি আমি একটা ফোন নিব, সারা জীবন ইউজ করব বা অনেক সময় ইউজ করব, সর্বোচ্চ টাইম ইউজ করব। তো এখন হচ্ছে যে না, আমি সর্বোচ্চ টাইম ইউজ করব না, আমি একটা সার্টেন টাইম ইউজ করব, বাট হচ্ছে আমার কি করতে হবে, প্রোডাক্টটা কোয়ালিটি এবং হচ্ছে কস্ট এবং এই দুইটা ভালো থাকতে হবে।
অর্থাৎ কোয়ালিটি কস্টের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে চায়না টোটালি ইউনিক, কোয়ালিটি এবং কস্ট কম্প্রোমাইজ করে চায়না সবচেয়ে ভালো প্রোডাক্ট দিচ্ছে। সো চায়না সবচেয়ে ভালো প্রোডাক্ট দেয়, জাপানের প্রোডাক্টগুলো যেহেতু ওরা কোয়ালিটি কনসার্ন এবং হচ্ছে তাহলে কস্টিং এ কিন্তু জাপানিজ প্রোডাক্টের চেয়ে অনেক বেশি। সো এখন পিপল যেটা চুজ করে, কনজিউমার যেটা চুজ করে চাইনিজ ব্র্যান্ডগুলো, মোবাইল চাইনিজ, ইলেকট্রনিক চাইনিজ, সবকিছু এখন চাইনিজ ব্র্যান্ড হয়ে যাচ্ছে। সো আমি যেটা বলছিলাম যে মেশিনারিজ, জাপানে আমি যদি জার্মান মেশিন নিয়ে আসি একেবারে খুবই ভালো কোয়ালিটি, সেই ক্ষেত্রে আমি যদি জাপান মেশিনে বা আমার প্রোডাক্টটা ইউরোপের কনজিউমারদের কাছে বিক্রি করি, তখন তারা তারা কিন্তু আবার হচ্ছে যে যতটা না প্রাইস কনসার্ন তার চেয়ে বেশি কোয়ালিটি কনসার্ন। তারা তারা প্রোডাক্ট ক্রয় করার, পারচেস করার আগে মেশিন ফিচার দেখে যে এটা কোন মেশিনে তৈরি। আমাদের দেশে বা বা এশিয়ার ক্ষেত্রে বা যেই কনজিউমার গুলো এত সেনসিটিভ না, এত ইনফরমেশন সেনসিটিভ না, তারা কিন্তু লাইক জার্মান মেশিন হোক আর চাইনিজ মেশিন হোক, ইট ডাজেন্ট ম্যাটার, তারা হচ্ছে প্রোডাক্ট চাচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদেরকে যদি আমরা প্রোডাক্ট এনশিওর করতে পারি, তাহলে কি কি করতে পারবো, মোটামুটি কি করতে পারে একটা কোম্পানি যদি জাপান অর্থাৎ চায়না থেকে মেশিন নিয়ে আসে, তাহলে আগে যে কোম্পানিটা বিজনেস শুরু করেছিল, এখন যে কোম্পানিটা কি করবে, নতুন মেশিন নিয়ে আসবে, তার প্রোডাকশন হাই থাকবে। তাহলে এখানে দেখো লিমিটেশনটা কি, অর্থাৎ নতুন যে কোম্পানি শুরু করলো সে কিন্তু এমনি পুরনো কোম্পানির চেয়ে ভালো করবে, এমনি কি করবে, ভালো করবে, কারণ তার মেশিন নতুন, তার প্রোডাক্ট নতুন, তার উৎপাদন বেশি, তার কোয়ালিটি ভালো। তাহলে তার মেশিনারিজ নতুন হওয়ার কারণে মার্কেটে কিন্তু সে একটা অলরেডি ভালো জায়গা দখল করে ফেলবে। আর তার লিমিটেশন কি, তার মেশিন পুরানো। কিন্তু এই যে কোটি কোটি টাকার মেশিন, এটা কি চাইলেই পরিবর্তন করা সম্ভব? এটা চাইলেই তার যে একটা কোম্পানি, তো এই জন্য বিভিন্ন ধরনের লিমিটেশন থাকে। আর চাইলেই কিন্তু তার তার পিপল ওভারনাইট চেঞ্জ করে ফেলতে পারবে না, চাইলেই কিন্তু তার স্ট্রাকচার ওভারনাইট চেঞ্জ করতে পারবে না। তো এইগুলো যেটা হচ্ছে যে উইকনেসেস থাকে, এবং এই উইকনেসেস গুলো যদি আমরা জানি, তাহলে যেটা করতে পারবো যে আমরা কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে পারবো, স্ট্র্যাটেজি মেনটেন করে হয়তো ওভারকাম করার চেষ্টা করতে পারবো। আসলে এইটাই হচ্ছে সোট অ্যানালাইসিসের অনেক বড় একটা অ্যাডভান্টেজ। তো এরপরে যেটা সেটা হচ্ছে যে আনক্লিয়ার ইউনিক সেলিং প্রপোজিশন। আনক্লিয়ার ইউনিক সেলিং প্রপোজিশনের ক্ষেত্রে যে মার্কেটের পার্টিকুলার কোম্পানির পার্টিকুলার প্রোডাক্ট সম্পর্কে এফিসিয়েন্সি থাকে, তো সো সেই প্রোডাক্টের কিন্তু ক্ষেত্রে কিন্তু সে সেরা। অর্থাৎ দেখো অ্যাপেল আইফোন বিক্রি করছে, অ্যাপেলের আইফোন কিন্তু বের হওয়ার আগেই ওদের মার্কেট থেকে কি হয়ে যায়, সেলস হয়ে যাচ্ছে। তো এইটা এইটা কি ওদের ইউনিক সেলিং প্রপোজিশন রয়েছে, অর্থাৎ ওরা ওদের প্রোডাক্ট সম্পর্কে ক্লিয়ার, ওরা কাস্টমার নিড সম্পর্কে ক্লিয়ার এবং হচ্ছে সবকিছু সম্পর্কে ক্লিয়ার। এখন যদি কোনো কোম্পানি তার প্রোডাক্ট এরিয়া সম্পর্কে ক্লিয়ার না হয়, সে ইলেকট্রনিক্স করবে না কনজিউমার গুডস করবে না হচ্ছে যে অ্যাগ্রো প্রোডাক্ট করবে, এইভাবে যদি ক্লিয়ার না হয়, দেখা গেছে একবারে অ্যাগ্রো প্রোডাক্ট করলো, একবারে একবার ইলেকট্রনিক্স করলো, একবারে এই করলো, তাহলে কিন্তু আসলে তার এই যে সেলিং প্রপোজিশন, তাকে একটা প্রোডাক্টের আওতায় চিনবে না। মানুষ কিন্তু কোম্পানিগুলোকে প্রোডাক্টের আওতায় চেনে এবং হচ্ছে ওই পার্টিকুলার প্রোডাক্টের জন্য ওই কোম্পানির উপরে রিলাই করে, ট্রাস্ট করে। সো এইটা অর্থাৎ মানুষের ট্রাস্ট কিন্তু একটা বড় বিষয়, কনজিউমারের ট্রাস্ট কিন্তু একটা বড় বিষয়। সো কনজিউমারের ট্রাস্টটা আর্ন করার জন্য যেটা করতে হবে যে ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার ইউনিক সেলিং প্রিপোজিশন। তো আমরা যেটা দেখলাম যে সোট অ্যানালাইসিসের মধ্যে স্ট্রেংথস গুলো মেইনলি হচ্ছে একটা অর্গানাইজেশনের অ্যাডভান্টেজেস, অর্থাৎ কি কি অ্যাডভান্টেজেস রয়েছে সেগুলো সম্পর্কে বলা হয়েছে। এন্ড উইকনেসেস হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস বলতে পারি আমরা, কি অসুবিধাগুলো কি। কিন্তু এইটা কি একটা স্ট্র্যাটেজিক টুল, এটার দ্বারা অর্গানাইজেশন কি করতে পারে, সোট অ্যানালাইসিস করে একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে নিজেকে নিয়ে যেতে পারে, একটা ট্রিক্স এবং হচ্ছে কি স্ট্র্যাটেজি দিতে পারে কিভাবে সে মার্কেটে আরো বেটার করতে পারে।
সো আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম, স্ট্রেংথস এন্ড উইকনেসেস। দেন হচ্ছে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অপরচুনিটি এন্ড থ্রেট সম্পর্কে জানবো। সো দ্যাটস অল ফর দ্য টাইমিং। ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।